খুব গম্ভীর মুখ করে বসে আছো সবাই। কেউ মরেছে নাকি? মমিনের কথায় মুচকি হাসল মেয়েটি। হেসে ব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, আরিফদের বাসায় কি হচ্ছে, কে আসছে কে যাচ্ছে, সব লিখে রেখেছি। এই যে বুঝে নাও, এই যে নোটবুক। এই বলে নোটবুকটা ছুড়ল সোহাগের দিকে। ওর কাণ্ড দেখে রিশাদ বলল, তুই ঢুকলি কিভাবে ওদের বাসায়? তোকে কেউ চিনতে পারেনি? আমি তো অসংখ্যবার দেখেছি তোকে আমার সাথে বেডরুমে। আইডেন্টি ধরা পড়েনি? মায়া কাঁধ ঝাঁকিয়ে বলে, সে তো মাতাল অবস্থায় দেখেছে তোমার সাথে সব। সেসব কি আর মনে আছে ওর? আমি তো ওদের চোখের সামনেও থেকে অদৃশ্য। আর এছাড়া এখন তোর নমিকে ছাড়া কারো দিকেই সে চোখ তুলে তাকায় না। আসাদ আলম ধীরে ধীরে সামনে এসে মেয়েটির চোখে চোখ রেখে বলে, তুই তো জানিস না, তোর মতো লোকই এক একটা যুদ্ধ জিতায় আবার হারায়ও। তো তোর কাজ কবে শুরু করবি চৌধুরী ভিলায়? মায়া একটু নত গলায় বলে, আরিফ এখন একেবারে একা নয়, চারদিকে পাহাড় বসিয়েছে। ওর নিজের লোকজন অনেক চালাক। একটু সময় দাও, মক্ষম সুযোগটি কাজে লাগিয়ে ফেলবো। তাছাড়া অনেক কাজ হয়ে গিয়েছে আমাদের। ওই মেয়েটা নওমি এই মোটা ডায়েরিটা পেয়েছে। ওর কথা শুনে সবাই একসাথে যেন হো হো করে হেসে উঠল। এরপর মমিন বলল, কিন্তু আমি জানি ওর সবচেয়ে দুর্বল জায়গা কী। মায়া বলল। ওর কথায় হেসে উঠে রিশাদ বলল, আমিও জানি সেটা আর কেউ নয়, নাওমি। মায়া মাথা নিচু করে হেসে ফেলে, কিছু বলে না। এরপর আসাদ আলম বলে, ভালো করে খেয়াল রাখিস নিজের। আরিবের তো আবার শকুনের নজর, কখন জানি এবার তোকে সন্দেহ করে। এখনই ধরা পড়া যাবে না, সময় এখনও অনেক বাকি আছে, খেলা তো কেবল শুরু। ঘর জুড়ে এক রহস্যময় নীরবতা নেমে আসে। সবাই জানে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যার পেছনে আছে এক অদ্ভুত অজানা অদৃশ্য ছায়া, যার নাম মায়া। আসাদ আলম ধীরে ধীরে ফিরে গিয়ে আবার চেয়ারে বসেন। এক চুমুকে গ্লাস শেষ করে বলে, তোর খবরের মূল্য ঠিকঠাক পাবি মায়া, কিন্তু মনে রাখিস, বিশ্বাসঘাতকতা করলে এই ঘরেই তোর কবর হবে। মায়া কিছু বলে না, কেবল হাসে। সেই হাসি যেন এক নীরব হিমশীতল আর মৃত্যুর পূর্বাভাস বহন করে। মিটিং শেষে সবাই যে যার মতো বেরিয়ে যায়। ঘরটাতে থেকে যায় শুধু মায়া আর রিসাদ। মমিন যাওয়ার পথে একবার পেছনে ফিরে তাকিয়ে ভাবে, আমি বৃদ্ধ হয়ে গেলাম, এখন পর্যন্ত একটা মেয়ে পেলাম না, না বউ হিসেবে না বিছানার সঙ্গী। আর তুমি ভাগ্নে প্রতিরাত আরাম আরামসে কাটাও। আজও তো আরও আছে মায়া, আজ তোমার তো আরও মধুচন্দ্রিমা। বাহ ভাগ্নে বাহ, তোমারই দিন। এরপর আফসোস করতে করতে বেরিয়ে যায় সেই গলি থেকে। আর সেই বদ্ধ করে রিসাদের শুরু হয় সোহাগরাত। হাসপাতালের নিঃশব্দ করিডোরের ভারী পরিবেশ থেকে বের হয়ে আসার পরও শায়ানের বুকের ভেতরের ভারটা যেন হালকা হচ্ছিল না। কানে এখনও বাজছিল মনিটরের টুংটাং শব্দ। নওমিন নিঃশ্বাসের ওঠানামা যেন তার নিজের শ্বাসের সাথেও তাল মেলাচ্ছিল। ক্লান্ত, ভেতরটা ফাঁকা ফাঁকা। রাত 11টা বাজে। বাড়ি ফেরার জন্য হাঁটতে হাঁটতে সে নিজের গাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় আলো আঁধারি, মাথার ওপর এক সারি সাদা হলুদ বাতি জ্বলে ওঠে। ঠিক তখনই এক মোড় ঘুরতেই চোখ আটকে গেল একটা পুরনো টং দোকানে। প্লাস্টিকের চেয়ারে হেলান দিয়ে বসে আছে একটা মেয়ে। গায়ে কালো গাঢ় নীল হুডি, মাথার পেছনে বেঁধে রাখা চুলগুলো কিছুটা এলোমেলো, হাতে ধরা ধোয়া ওঠা চায়ের কাপ, পাশে হেলান দিয়ে রাখা বাইক। শায়ন থমকে দাঁড়ায়। আভিরা, হালকা বাতাসে তার কিছু চুল উড়ে এসে গালে লেগে যাচ্ছে। সে নিজের মতো করে চা খাচ্ছে, বাইরের কোলাহল থেকে যেন একদম আলাদা। চারপাশের কেউ যেন ওর অস্তিত্বকে উপেক্ষা করছে, অথচ ওর উপস্থিতি শায়ানের চোখে সময়টাকে স্তব্ধ করে দেয়। অজান্তেই শায়ান এগিয়ে যায়, অভিরার সামনে গিয়ে হালকা গলায় বলে, তুমি এখানে আজকে আবার বাইক নিয়ে বেরিয়েছো? শরীর ঠিক আছে তোমার? অভিরা চোখ তোলে। মুখে চমকে ওঠার কোনো চিহ্ন নেই, বরং চোখের কোণে সেই চেনা ঠান্ডা হাসি দিয়ে বলে, চা খাচ্ছি। তোমাকে দেখে মনে হচ্ছে প্রশ্নের অভাব নেই আজ।
একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা উত্তর দেব? শায়ান একটু হেসে পাশের চেয়ারটা টেনে বসে, চুপচাপ ওকে দেখতে থাকে। অভিরা তাকায় না, চাটা শেষ করে ধীরে ধীরে কাপে হাত ঘোরায়, তারপর বলে, তোমার মতো লোকেরা তো টং দোকানে বসে না, তো আজ কি এমন হলো যে হঠাৎ এখানে? শায়ান নরম স্বরে বলল, আজ কিছুই ঠিকঠাক নেই, চারিদিকটাই শুধু ধোঁয়া কুয়াশা। আমি জানি না আমি কেন এখানে আসলাম। দূর থেকে তোমাকে দেখলাম, তোমাকে দেখে শুধু মনে হলো তোমাকে একবার কাছ থেকে দেখলে মনটা হালকা হবে। অভিরা এবার তাকায়, একদম চোখে চোখ রেখে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর চট করে চোখ সরিয়ে নেয়। অভিরা বিদ্রূপের সুরে বলে, ফ্লার্ট করছো আমার সাথে? তুমি জানো না আমি কে? আমার সম্পর্কে কিছু জানো না? জানো না আমি কে? তবু এই কুয়াশার মধ্যে আমাকে কেন খুঁজছো? শায়ান চুপ করে যায়। কিছু সময় কোনো শব্দ বের হয় না মুখ দিয়ে। তারপর নিঃশব্দে ভাঙা গলায় বলে, আমি জানি না তুমি কে, কিন্তু জানি তোমার চোখে একটা যন্ত্রণা আছে যেটা তুমি কাউকে বলতে পারো না। আর সেই না বলতে পারা এক কষ্টের মধ্যে আমি আটকে গেছি আভিরা, অদ্ভুতভাবে, ভয়ঙ্করভাবে। অভিরা মুখ নিচু করে চায়ের কাপ ঘোরাতে থাকে। কাঠজোড়া সামান্য থরথর করে কাঁপে। এরপর বলে, তোমার কথায় আমি অন্য কিছু সুর পাচ্ছি সায়ান। ভালোবাসা বিপদ ডেকে আনে, আর আমি নিজেই তো বড় বিপদ। তাই তুমি সে পথে না হাঁটলেই ভালো হয়। শায়ান ধীরে উত্তর দেয়, তুমি যদি বিপদ হও তাহলে আমি হাসি মুখে সেই বিপদে পড়তে রাজি। প্রেম ভালোবাসার জন্য মানুষ নিজের জীবন বাজি রাখে, আর আমি সামান্য বিপদে পড়তে পারবো না। একটা ঝিরঝিরে হাওয়া বয়ে যায়। দোকানের সামনে ল্যাম্পপোস্টের আলো একটু দুলে ওঠে। অভিরা চাওয়ালাকে আবার 2 কাপ চা দিতে বলে। একটু পর চাওয়ালা দুজনের হাতে নতুন দুটো চা দিয়ে দেয়। দুজনেই চুপ থেকে চা খাচ্ছে। চারপাশে হালকা গাড়ির শব্দ, দূরে বাচ্চারা হেঁটে যাচ্ছে, পেছনে বাতাসে বাজছে পুরনো গান। চা খেতে খেতে শায়ান ভাবে, এই মেয়েটার সাথে ঝগড়া করতে করতে কখন যে সে ভালোবেসে ফেলেছে তা নিজেও বুঝতে পারেনি। নওমিকে এখন একবারও মনে পড়ে না শায়ানের। এই মেয়েটির জন্য কোনো কাজ করতে পারে না সে। সারাক্ষণ ওর স্মৃতি তাড়িয়ে নিয়ে বেড়ায় শায়ানকে। ও বুঝতে পারে নওমি ওর ভালো লাগা ছিল, ভালোবাসা নয়। আর এই মেয়েটা ওর সত্যিকারের ভালোবাসায় রূপ নিয়েছে। এইসব ভাবতে ভাবতে আনমনা হয়ে গেছে শায়ান। হঠাৎ অভিরার কথায় চমকে ওঠে সে। কোথায় হারিয়ে গেছো? শায়ান মাথা নেড়ে কিছু না বোঝায়। অভিরা চায়ের কাপ নামিয়ে সরাসরি শায়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকে একটা পাগলামো করে ফেলেছি। শায়ান হালকা অবাক হয়ে বলে, তুমি আর পাগলামো? তা কি পাগলামো করেছো বলো তো শুনি? অভিরা চোখে দুষ্টু হাসি দিয়ে বলে, বন্ধুদের সাথে বাজি ধরেছি, আজ রাত 12টার পরে একা রাইড শেয়ারিংয়ে ঘুরতে বের হব। ওরা বলেছে আমার নাকি সাহস নেই, তাই রাইড শেয়ারিংয়ে গিয়ে ওদের বুঝিয়ে দেব আমার সাহস আছে কি না। শায়ান চমকে তাকায়। মুখে হালকা হাসি থাকলেও চোখে একটা অদ্ভুত ধরনের শঙ্কা। শায়ান মুখে হাসি রেখে বলে, তুমি জানো কখনো কখনো বাজি জিততে গেলে মাঝে মাঝে হারাটাও দরকার হয়। অভিরা ভ্রুকুচকে বলে, মানে? শায়ান অভিরার দিক থেকে চোখ সরিয়ে চায়ের কাপের দিকে তাকিয়ে বলে, মানে সব কিছুই প্রমাণের বিষয় না, কেউ কেউ তো প্রমাণ ছাড়াও সাহসী হয়। অভিরা খানিক চুপ করে থাকে, তারপর একটু নরম স্বরে বলে, তোমার কথাগুলো কেমন যেন অন্যরকম শোনাচ্ছে আজকাল। শায়ান চমকে ওঠে, কিন্তু সামলে নেয় নিজেকে। তুমি ভুল বুঝছো, আমি তো সবসময় এমনই ছিলাম, তুমি আগে খেয়াল করোনি হয়তো। অভিরা মৃদু হাসে, হয়তো এখন বেশি খেয়াল করছি। তুমি অনেক গভীর কথা বলো জানো। শায়ান কিছু বলে না, শুধু মাথা নিচু করে চায়ের কাপের শেষ চুমুক দেয়। তারপর নিঃশব্দে বলে, কি বলছো তুমি? কি আমাকে নিয়ে ভয় পাচ্ছ? ভয় পেও না, রাইড শেয়ারিংয়ে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আমায়, আজও হারবো না। শায়ান অভিরার কথায় মনে মনে বলে, আমি চাই না তুমি বাজিটা জিততে গিয়ে বিপদে পড়ো। ভয় হয় তো তোমার জন্য, খুব ভয় হয়, তোমাকে হারানোর ভয়। ভালোবাসি যে তোমায়, বলতে পারি না। তোমার সামনে আসলেই কেমন যেন উল্টোপাল্টো হয়ে যাই আমি, হৃদস্পন্দের গতি বেড়ে যায় আমার।
কবে বুঝবে তুমি কবে বুঝবে তুমি আভি আমাকে? কবে? কি হলো? কি ভাবছো? শান ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলে, কিছু ভাবছি না। আমি তো জানি তুমি সেরা সেরা, কেউ হারাতে পারবে না তোমায়। কিন্তু তবুও একটু তো ভয় হচ্ছেই। তোমার শরীর যে এখনো ঠিক হয়নি। অভিরার মুখে হালকা এক অভিব্যক্তি খেলে যায়, অদ্ভুত এক কৌতূহল ভেজা হাসি। সে বোঝে কিছু একটা আছে, কিছু অনুভব যা মুখ ফুটে বলে না শায়ন, কিন্তু নীরব ভাষায় তা থেমে থেমে ঠিক পৌঁছে যায়। অভিরা হঠাৎ হালকা টোনে বলে, তুমি কি যাবে রাত 2টায় আমার সঙ্গী হবে? শায়ন যেন চমকে যায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি নিয়ে যাবে আমাকে? ঠিক আছে, তুমি বলেছো আর আমি কোথাও যাব না, তা কি হয় বলো? শুধু বলো কোথায় আসতে হবে, আমি সময় মতো চলে আসবো। এখানেই চলে এসো 1:30টার সময়। আর হ্যাঁ, আসার সময় অবশ্যই ফোন করো আমাকে, ভুলে যেও না যেন। এখন উঠছি তাহলে, কেমন? শায়ন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয়। অভিরা চোখ সরিয়ে নেয় শায়নের দিক থেকে, তারপর মনে মনে বলে, তোমার এই কথাগুলোর ভেতরে অনেক কিছু আছে সায়ান, কিন্তু আমি ধরতে চাই না, কারণ যতটুকু পাচ্ছি সেটুকুই হয়তো যথেষ্ট। শায়ন এবার মাথা নিচু করে কেবল এক টুকরো হাসি উপহার দেয় অভিরাকে। চুপচাপ রাতটা গড়িয়ে যায়। বাইরের বাতাসে একটা অলিখিত বোঝাপড়ার ঘ্রাণ। কেউ কিছু বলে না, তবু অনেক কিছু বলা হয়ে যায়। অভিরা কোনো কথা বলে না আর। সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে বাইকের দিকে এগিয়ে যায়। স্টার্ট দেওয়ার আগে শুধু একবার চোখ ঘুরিয়ে দেখে শায়নের দিকে, তারপর একা একাই বিড়বিড় করে বলে, তোমার কাছে আমি হাবিরা, কিন্তু আমার ছায়ার নাম অন্য কিছু সায়ান। আমার জীবনটা আর 10টা মেয়ের মতো সাধারণ নয়। আমি যে পথে হাঁটছি সে পথে মৃত্যু ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই। সে পথের পথিকেরা কোনো সঙ্গী থাকতে নেই, কোনো প্রিয় মানুষ, কোনো সংসারের স্বপ্ন, এসব কিছুই থাকতে নেই। সেই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে তোর জীবনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না আমি সায়ান। এইসব ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে অভিরার। ডান হাতের পিঠ দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয় সে। এরপর বাইক স্টার্ট দেয়, এরপর হাত দিয়ে শায়নকে বাই বলে চলে যায়। পেছনে রেখে যায় একটা ঝাপসা ধোঁয়া, ধাতব শব্দ আর একজোড়া চোখের নির্লিপ্ত দৃষ্টি। অভিরা যাওয়ার পর শায়ন বসে থাকে এক জায়গায় নিঃশব্দে। জানে না কেন, কিন্তু বুঝতে পারে এই মেয়েটাকে ছাড়া তার কিছুই পূর্ণ নয়। চৌধুরী ভিলায় আজ যেন খুশির বন্যা বইছে। পুরো 1 মাস হাসপাতালে কাটিয়ে অবশেষে নমিকে বাড়ি আনা হচ্ছে। যদিও সে এখনও পুরোপুরি সুস্থ নয়, তবে ডাক্তার বলেছে সে এখন স্থিতিশীল অবস্থায় আছে। ঠিকঠাক পরিচর্যা, সময় মতো ওষুধ আর বেড রেস্ট, এই কয়েকটি শর্ত মেনে চললেই নমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। মেফতাহুল শুরু থেকেই ছিল, আর 2 দিন আগে মায়াকে এনেছে আরিফ নমির সেবা যত্নের জন্য। এখন থেকে এই 2 জন মেয়ে পালাক্রমে নওমির দেখভাল করবে। ড্রয়িং রুমে বসে গ্লোবাল অ্যান্ড কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কথা বলছিলেন আফজল চৌধুরী আর তার বড় ছেলে আরিয়ান। ঠিক সেই মুহূর্তে নওমিকে নিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন আরিফ আর শাহানা চৌধুরী। ওকে দেখে কথা থামিয়ে চোখ তুলে তাকালেন আফজল চৌধুরী। মুখে এক ধরনের প্রশান্তির ছায়া খেলে গেল। মুচকি হেসে বললেন, কেমন আছো আম্মু? নওমি শান্ত কণ্ঠে জবাব দিল। জি ভালো আছি। আরিফ ওকে আলতো করে ধরে নিয়ে গিয়ে সোফায় বসালো। শাহানা চৌধুরী ভেতরের দিকে তাকিয়ে ডাক দিলেন, মেফতাহুল আর মায়া নওমির ঘর ঝেড়ে মুছে পরিপাটি করছিল এতক্ষণ। বাইরে থেকে শাহানা চৌধুরীর গলা শুনে বেরিয়ে যাবার ঠিক মুহূর্তে পাশ থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল মায়া, সবসময় কি ওদের কথা মতোই চলতে হবে? আমরাও তো মানুষ। শুধু পেটের দায়ে ওদের বাড়িতে কাজ করি বলেই কি একটু পানি দিতে হবে ডেকে? একটু পানি চাইলে নিজেরাও তো নিয়ে খেতে পারে। মেফতাহুল থেমে না গিয়ে শান্ত স্বরে জবাব দিল, এটা কেমন কথা বলো তুমি? ওনারা যদি নিজেরাই সব করতেন তবে এত টাকা দিয়ে আমাদের রাখতেন কেন? দয়া করে অযথা কথা না বলে চলো ডাইনিং রুমে যাই।
মেফতাহুল চলে যেতে যেতে একবার পেছন ফিরে তাকালো, আর ততক্ষণে মায়া মুখ বিকৃতি করে ভেঙচি কেটে ওর পেছন পেছন বেরিয়ে গেল। রেহানা আর কিয়ারা নওমির গলার আওয়াজ শুনে দ্রুত বাইরে বেরিয়ে এলো। কিয়ারা দৌড়ে গিয়ে খুশিতে নওমিকে জড়িয়ে ধরল। তুমি এসেছো আপু। জানো এই কয়েকটি দিন বাড়িটাতে একদম ভালো লাগতো না, এখন তুমি এসেছো, সব কিছু ঠিক হয়ে যাবে। নওমি কিয়ারার পিঠে হাত রাখলো, মুখে হালকা হাসি ফুটে উঠল, চোখে ক্লান্তি আর কোথাও একটা অজানা শঙ্কার ছায়া। মেফতাহুল পানি এনে দিলে তা খেয়ে চুপ করে সবার সাথে বসে কথা বলছিল নওমি। এমন সময় নওমির ফোনটা টুং করে বেজে উঠল। নওমি অবচেতনে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে গেল। অনেক হয়েছে হিয়াম, সময় অপচয় যথেষ্ট হয়েছে। এবার সময় এসেছে তোমার চৌধুরী ভিলার পার্মানেন্ট হওয়ার। আবিরকে বলো তুমি ওকে বিয়ে করতে চাও, আর আজকে রাতেই আমার সাথে দেখা করো, আমি দেশে ফিরছি। মেসেজটা পড়া মাত্রই নওমির মুখ থেকে হাসিটা যেন এক নিমেষে সরে গেল। চেহারা ফ্যাকাশে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আরিফ নওমির দিকে তাকিয়ে চেহারা এমন দেখে জিজ্ঞেস করলো, এনিথিং রং? নওমি তড়িঘড়ি করে নিজেকে সামলে নিল। কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, নো নো নো, আই এম ওকে। আরিফ ওকে ঘাটাতে চাইল না, ভেবেই নিল হয়তো ক্লান্তির কারণেই এমন আচরণ। কিন্তু পরক্ষণেই হঠাৎ নওমি নিজের ফোন হাতে নিয়ে চুপি চুপি আরিফের নম্বরে একটা মেসেজ পাঠিয়ে দিল। উইল ইউ ম্যারি মি? বার্তাটা পাঠিয়েই নিজের বুকে হাত রাখল নওমি। হার্টবিট যেন কানের ভেতর টান টান শব্দে ধ্বনিত হচ্ছে, যেন ভেতরে ভেতরে বিস্ফোরণ হচ্ছে এক অজানা আবেগের। কিন্তু বাইরে কেউ যেন বুঝতে না পারে তার হৃদস্পন্দন তখনও থামেনি। আর এদিকে চৌধুরী ভিলার ড্রয়িং রুমে হঠাৎ যেন এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। আরিফ এক ঝলকে নিজের ফোনের স্ক্রিনে তাকালো। উইল ইউ ম্যারি মি? তাকিয়ে দেখলো পাঠিয়েছেন নওমি। দ্বিতীয়বার স্ক্রিন চেক করলো, হ্যাঁ ঠিকই দেখছে। মেসেজটা পড়ে চোখ যেন কপালে উঠে গেল ওর। মুহূর্তেই আরিফের চোখ চকচক করে উঠল। হঠাৎ সে যেন একেবারে অন্য মানুষ হয়ে গেল। কোনো কিছু না ভেবেই ফোনটা পকেটে ঢুকিয়ে সোফার ওপর উঠে দাঁড়ালো। তারপর শুরু করলো হাসতে হাসতে আনন্দে নাচা। ঘুরতে ঘুরতে ছন্দহীন অদ্ভুত এক উচ্ছ্বাসের প্রকাশ, যেন এই মুহূর্তেই সে জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা পেয়েছে। সকলেই হকচকিয়ে গেল ওর এই কাণ্ডকারখানা দেখে। বাসার গৃহপরিচারিকা থেকে শুরু করে সবাই অবাক চোখে তাকিয়ে ওর এমন অদ্ভুত নাচ দেখতে লাগলো। কেউ কিছু বুঝে উঠতে পারল না এর পিছনের রহস্য। শুধু একজনের মুখে তখন চাপা হাসির ঝিলিক। নওমি সবাই যখন অবাক হয়ে তাকিয়ে আছে, নওমি তখন নিঃশব্দে হাসছে। চোখের কোণায় পানি টলমল করছে, আনন্দ আর তৃপ্তির মিশ্র প্রতিফলন। ও জানে কেন আরিফ হঠাৎ নাচতে শুরু করলো, কারণ এই পাগলামিটার পেছনের কারণ শুধুই সে নিজে। চৌধুরী ভিলার সবাই তখন একসাথে বেকুবের মতো চেয়ে রইল এই নতুন নাটকীয়তার কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে। আরিফের সে উদ্ভট ছন্দহীন কিন্তু প্রাণখোলা নাচ দেখে সবাই যখন হতবাক, তখন সে হঠাৎ থেমে গম্ভীর মুখে চারপাশে তাকালো। সবার বিস্মিত দৃষ্টি নিজের দিকে আটকে দেখে সে হাসলো। তারপর বলল, তোমরা সবাই আবার এই নাচের রহস্য জানতে চাইছো, রাইট? তাহলে শোনো বলছি। সবাই নড়ে চড়ে বসলো। আরিফ এগিয়ে গিয়ে সোজা আফজাল চৌধুরীর সামনে দাঁড়ালো। আমি নাওমিকে বিয়ে করতে চাই। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর যেন একটা নিঃশ্বাস চেপে রাখা বিস্ফোরণের মতো চারপাশে চাপা উত্তেজনা ছড়িয়ে গেল। বিয়ে? বলল আরিয়ান। আফজাল চৌধুরী চোখ কুঁচকে তাকালেন আরিফের দিকে, তারপর বলল, তোমরা দুইজন একে অপরকে ভালোবাসো সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই সম্পর্কের ব্যাপারে নিশ্চিত তো তোমরা? মানে নাওমি কি রাজি? সবাই এখন তাকিয়ে আছে নওমির দিকে। ও চুপচাপ বসেছিল, কিন্তু যখন প্রশ্নটা সরাসরি ওর দিকে এলো, তখন ধীরে ধীরে চোখ তুলে তাকালো। চোখে মুখে দ্বিধা নেই, কণ্ঠস্বর শান্ত কিন্তু স্পষ্ট। হ্যাঁ, আমি আবিরকে বিয়ে করতে চাই। অনেক তো হলো, এবার সত্যি সত্যি ওর ঘরের ঘরণী আর এই বাড়ির ছোট বউ হতে চাই। ঘরের ভেতর যেন এক আলোর ঝলকানি বয়ে গেল।
আরিফের মুখে তখন বিজয়ের হাসি, যেন এই এক কথাই ওর পুরো পৃথিবী। শাহানা চৌধুরী দুহাত এক করে চিৎকার করে বলল, হ্যাঁ মা, এবার তাহলে আপনার বিশ্রামেরও সময় এসেছে। আমরা দুই বউ মিলে আপনার সংসারের হাল ধরবো এবার। কিয়ারা তো আনন্দে দৌড়ে গিয়ে আবার নওমিকে জড়িয়ে ধরল। ও মাই গড, তাহলে তুমি এখন আপু থেকে ভাবি হবে? সে যাই হোক, আমি কিন্তু আপুই ডাকবো, কেমন? নওমি সবার এমন উত্তেজনা দেখে আর এখানে থাকতে পারল না। খারাপ লাগছিল এতগুলো মানুষের ভালোবাসা স্নেহ নিয়ে এমন ছেলেখেলা করতে, কিন্তু উপায়ও নেই। এরা যা করেছে আমার সাথে তার তুলনায় এইটুকু তো কিছুই নয়। এরপর মেফতা আর মায়াকে ডেকে ওদের সাহায্যে নিজের ঘরে চলে গেল। সবাই ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো, এই ভেবে যে নওমি লজ্জা পেয়েছে। আরিয়ান নওমির যাওয়ার পানে চেয়ে মুচকি হেসে বলল, অফিসিয়ালি এবার তাহলে বিয়েটা হচ্ছে। খুব শীঘ্রই ভালো একটা দিন দেখে একটা বড় অনুষ্ঠান চাই, বুঝলি তো ভাই? আরিফ শুধু চেয়ে রইল নওমির দিকে, যেন এখন ওই পুরো ভিলায় এই পৃথিবীতে শুধু ও আর ওর মিনি মাউস ছাড়া আর কিছুই নেই। কি হলো? আরে ভাই, বিয়ের পর মন ভরে দেখো, এখন তোমার ভাইয়া কিছু বলছে, আবির সেটা শোনো। রেহানার কথা শুনে আরিফ মাথা নিচু করে হেসে ফেলল। হঠাৎ আফজাল চৌধুরী বলল, সব তো ঠিক আছে, কিন্তু ওর বাবা মায়ের তো এখনো পর্যন্ত কোনো খোঁজ পেলাম না। তাদের সন্তান, তাদের তো একটা মতামত দরকার ছিল। কিন্তু বাবা, তাদের তো কোনো খোঁজ আমরাও পাইনি। আর এই 1 মাসে পুলিশও তাদের খুঁজেছে, তবুও পেল না। ওর বার্থডেতে যে ওর মামা মামি এসেছিল, ওরা নাকি কিছু জানে না। তাহলে কি করব বলো? আরিফের কথায় একটু চিন্তায় পড়ে গেল সকলে। শাহানা চৌধুরীর কথায় সবাই একটু স্বস্তি পেল। এরপর আবার খুশির জোয়ারে ভাসল সবাই। ব্যস্ত হয়ে পড়ল আরিফের বিয়ে নিয়ে। নিজের বেডরুমের ম্লান আলোতে এক মেয়ের সাথে যৌন কারাবারে মত্ত রিসাদ হাতে গ্লাসে ড্রিঙ্ক নিয়ে মেয়েটির সঙ্গে হাসতে হাসতে ফুর্তি করছিল। ভেতরে উত্তেজনা, বাইরেটা নোংরা খেলায় লিপ্ত। হঠাৎ দরজায় খটখট শব্দ, জোরে নয় কিন্তু বারবার, যেন ধৈর্য ভাঙার জন্য যথেষ্ট। রিসাদের মুখভঙ্গি মুহূর্তেই বদলে গেল। চোখ রাঙিয়ে গলা উঁচিয়ে চিৎকার করে উঠল, কোন চোরের বাচ্চা আমার পার্সোনাল টাইমে ব্যাগরা দিচ্ছে রে? জানিস না আমি এসব পছন্দ করি না। বিছানায় থাকা মেয়েটা তাড়াতাড়ি উঠে পড়ে শরীরে কাপড় জড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল চুপচাপ। রিসাদ গজগজ করতে করতে উঠে পড়ল, পোশাক পরে দরজা খুলে দাঁড়িয়ে গেল। আর দরজা খুলতেই দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে আসাদ আলম। চোখে যেন রক্ত, রাগে শরীর কাঁপছে, হাতে রিভলভার। মুহূর্তেই রিসাদের শরীর ঠান্ডা হয়ে গেল। বাবা বলতে যাবে, কিন্তু আসাদ আলম একবারও তার দিকে না তাকিয়ে ঘুরে চলে গেল ড্রয়িং রুমে। রিসাদ আর কোনো কথা না বলে পিছনে পিছনে গেল। ঘরের বাতাস ভারী, আসাদ আলমের নীরবতা যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আসাদ আলম সোফায় বসে হাতের রিভলভারটা দিয়ে টেবিলে ঠুকতে ঠুকতে বলল, রিশাদ, আমাদের খেলা যে পুতুলটাকে ঘিরেছিল সে এখন চৌধুরী ভিলার রানী হতে চলেছে। রিসাদ বিরক্ত ভঙ্গিতে বলল, আবার কি শুরু করলে বাবা? কে রানী হচ্ছে? তোমার কথা কিছু বুঝতে পারছি না। চুপ কর হারামজাদা। আসাদ আলম গর্জে উঠলেন, সারা দিন মেয়েদের শরীরের তলায় পড়ে থাকলে বুঝবি কি করে? মায়া ফোন করেছিল, বলল আরিফ শীঘ্রই বিয়ে করতে চলেছে ওই মুরগিটাকে। রিসাদের চোখ মুহূর্তেই রক্তবর্ণ। কি ওই নাওমি? ওই মাগিটাকে সে বিয়ে করবে? বিয়ে না, ধ্বংস ডেকে আনবে আমাদের জন্য। আমি যাকে ব্যবহার করতে চেয়েছি, যার পুরো অতীত আমার হাতে, সেই আরিফ যদি ওই সামান্য 2 পয়সার মেয়েকে বিয়ে করে, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। এবার কখনো আমাদের সাথে কাজ করবে না। আর আরিফ আমার ডান হাত, ওকে ছাড়া আমি অচল। ও আমার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কিছু জানে। ও না ফিরলে কিভাবে কি হবে? চোয়াল শক্ত করে বলল আসাদ আলম। রিসাদ রাগে দাঁতে দাঁত কিরমির করে বলল, তাহলে বলুন কি করব? মেরে ফেলবো ওকে? আর নয়তো কিডন্যাপ করে এনে ছেলেদের হাতে তুলে দেই? আসাদ আলম ঠান্ডা কণ্ঠে হেসে বলল, না রিশাদ, এবার আগুন দিয়ে নয়, এবার খেলাটা হবে মানসিক।
ওদের এই সুখের ভেতরে বিষ ঢালতে হবে। আরিফকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ওর বিশ্বাস ভেঙে গুড়িয়ে যাবে। এবার আমরা ভেতর থেকে চৌধুরী ভিলাকে পুড়িয়ে ফেলব। রিসাদ হালকা মাথা নাড়ল, চোখে জ্বলন্ত প্রতিশ্রুতি। এইবার আর ভুল করব না বাবা, আমি ওদের হাসি চিরতরে থামিয়ে দেব। ঘরের ভেতর তখন টানটান উত্তেজনা। আসাদ আলম আর রিসাদ নিজেদের ভেতরের অন্ধকার পরিকল্পনায় ডুবে আছে, চোখে প্রতিশোধের আগুন। ঠিক সেই মুহূর্তে মমিন ছুটে এলো ঘরে, ঘামে ভেজা মুখ, পেছনে আরও 3জন ছেলে, সবাই ওদের দলের, চেহারায় উদ্বেগ আর ভয়। দুলাভাই, দুলাভাই, জয় কিছু বলতে চায়, খুব দরকারি কিছু। আসাদ আলম ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, ভ্রু কুঁচকে উঠে গেল একরাশ বিরক্তি নিয়ে। তারপর বলল, এই মুহূর্তে আর কি থাকতে পারে বলার মতো? ওকে বলতে দিন দুলাভাই, ও যা জানে শুনলে আপনি চুপ থাকতে পারবেন না। জয় এগিয়ে এলো, গলার স্বর ভারী করে বলল। আসাদ আলম ঠান্ডা গলায় কি বলল। বলছিস জয়? খোলসা করে বল। জয় এক পা এগিয়ে এসে নিচু গলায় বলল, নাওমি, যার নাম আপনি জানেন, ওর আসল নাম হিয়াম, তবে ওর পরিচয় যা আপনি জানেন তা পুরো মিথ্যে। মানে? চোখ বড় হয়ে গেল রিসাদের। জয়ের গলা তখনও ভয়ে কাঁপছে। সে বলল, যে লোকজনকে আপনি ওর বাবা মা ভেবেছিলেন তারা আসলে ওর কেউ না। হিয়াম একজন মাফিয়া গার্ল, ডার্ক নেটওয়ার্কের ভয়ঙ্কর নাম। বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক কয়েকটি আন্ডারওয়ার্ল্ড লিঙ্কে ওর নাম আছে। কোনো একটা কারণে বাংলাদেশে এসেছে সে, নাম বদলে, পরিচয় বদলে ঢুকে পড়েছে চৌধুরী ভিলার নিরাপত্তার মধ্যে। আমার মনে হয় চৌধুরী ভিলার সাথে ওর কোনো যোগসূত্র রয়েছে। ঘরে তখন নিস্তব্ধতা, এতটাই যে একটা পিন পড়লেও যেন শব্দ শোনা যাবে। আসাদ আলমের ঠোঁট কাঁপছে, মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। হঠাৎ করেই সে বুক চেপে ধরল, চোখে অন্ধকার ছড়িয়ে পড়ছে। কি বললি তুই? ও একটা মাফিয়া গার্ল? তার কণ্ঠ স্তব্ধ, দম বন্ধ হয়ে আসছে। জয় এক ঝলকে তাকিয়ে বলল, এটাই তো বলছিলাম, এই মেয়েটা যদি চৌধুরী ভিলার বউ হয়ে যায় তাহলে শুধু আপনার না, আমাদের সবার কবর রেডি। একদিকে হিয়াম, আবার অন্যদিকে আবির। ভাবতে পারছেন কি হবে? রিসাদের চোখে তখন শুধু আগুন, আর মনের মধ্যে একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, মেয়েটা কে, কি পরিচয় ওর, চৌধুরী ভিলার সাথে কি সম্পর্ক ওর। এরপর জয়কে জিজ্ঞেস করলো, তুই যা বললি এসব কোথা থেকে জানলি? জয় তাকিয়ে বলল, ওর একটা ফাইল পেয়েছে মায়া, মালয়েশিয়ান এক এজেন্সির হ্যাকার সার্ভারে ওই মেয়েটার একটা ছবি দেখেছিল ও, আর ওখানেই সব কিছু ছিল। পরবর্তীতে সেই ফাইল হ্যাক করেছে সে। ওর আসল নাম হিয়াম শিকদার, ওর বাবা রায়ান শিকদার। বাংলাদেশে ছাড়িয়ে আন্তর্জাতিক মাফিয়া ওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নাম, তার একমাত্র মেয়ে সে। রিসাদ থেমে গেল, কিছুক্ষণ ভেবে বলল, মানে আমরা যাকে এতদিন চুপচাপ মেয়ে ভেবেছি সে আসলে এক মাফিয়া কন্যা? জয় মাথা নেড়ে বলল, ওর বাবা একবার ইউরোপিয়ান আর্মস ডিলারের সাথে জড়িত। হিয়াম ওর বাবার সাথে মালয়েশিয়াতে ছিল। একদিন হিয়াম হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই ভেবেছিল মরে গেছে, কিন্তু না, এখন বোঝা যাচ্ছে এই দেশে ফিরে চৌধুরী ভিলার মতো জায়গায় আশ্রয় নিয়েছে, আর নিখোঁজটা একটা সাজানো নাটক ছিল। রিসাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে এক তীব্র ক্ষোভ। যাদের ওর মা বাবা ভেবেছিলাম তারা? ওর ভাড়া করা মাসিক চুক্তিতে রাখা দুজন অভিনেতা। পরিচয় বদলে সাধারণত মধ্যবিত্ত সাজিয়ে এনেছিল হিয়াম। তারপর একটা প্ল্যান করে আবিরের জীবনে ঢুকে এখন তাকে ভালোবাসার মুখোশ ঘিরে রেখেছে, কিন্তু এর পিছনে রয়েছে ভয়ঙ্কর উদ্দেশ্য। রিসাদ দাঁত খিচিয়ে বলল, আবিরকে ভালোবেসে সে, তাই আমরা চাইলেও এখন ওই বাড়ির কারো ক্ষতি করতে পারবো না। মানে যদি এখনও শুধু চৌধুরী ভিলার বউ নয়, আমাদের জন্য হুমকি। জয় মাথা নিচু করে বলল, আমাদের সময় কম, যদি এখনই কিছু না করি তাহলে আমরা শুধু হিয়ামের মতোই নয়, ওর বাবারও সামনে পড়ে যাব। আর তাছাড়া
আমরা ওকে গুলি করেছিলাম। কেউ আর কোনো কথা বলল না। সবাই চুপচাপ ভাবতে লাগলো কিভাবে কি করা যায়। টেবিলের ওপর রাখা রিভলভারটা যেন এখন কথা বলছে। প্রতিটি ধাক্কায় উচ্চারিত হচ্ছে হুমকির ধ্বনি। রিসাত এবার পুরোপুরি সতর্ক, চোখে তীব্র বিদ্বেষের ঝিলিক। তাহলে এখন কি করব? কুকুরটার লেজ কেটে ফেলবো, না ওর রানীকে জ্বালিয়ে ছাই করে দেব? আসাদ আলম ধীর ভঙ্গিতে হাসলো, কিন্তু সে হাসির ভেতর ছিল না কোনো রসিকতা। আসাদ আলম এবার উঠে দাঁড়ালো, জানালার বাইরে অন্ধকারে তাকিয়ে বলল, মেয়েটা কোনো সাধারণ কেউ না, তার রক্তে আছে আগুন, চোখে আছে বিষ। ওইখানে কোনো প্রেম করতে আসেনি। চৌধুরী ভিলায় ও এসেছে প্রতিশোধ নিতে। তার বাবা যে নাম আমি এখনো মুখে আনতে ভয় পাই, সেই দেশের কুখ্যাততম এক নেটওয়ার্কের গডফাদার। ভেতরেও প্রভাব, বাইরেও দাপট। রিসাত হতবাক। মানে তুমি বলতে চাচ্ছ ও আমাদের চেয়ে বেশি বিপজ্জনক? ঠিক সেটাই। ও এখন চৌধুরী ভিলার ছোট বউ হতে যাচ্ছে, মানে শুধু আরিফ নয়, পুরো চৌধুরী সাম্রাজ্য ওর কর্তলগত হবে। আর ওর বাবার ছায়া যদি একবার পড়ে চৌধুরী পরিবারের উপর, তবে আমাদের শ্বাস নেওয়ার জায়গাটাও থাকবে না। রিসাত এবার মুখ শক্ত করে বলল, তাহলে আমরা কি বসে বসে ওদের বিয়ে দেখতে থাকবো? আসাদ আলম ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে আগুন নিয়ে বলল, না, এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না। ওরা বিয়ের স্বপ্ন দেখছে, আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে বদলে দিব। কোনো পরিকল্পনা আছে তোমার কাছে? আসাদ আলম ফিসফিস করে বলল, পরিকল্পনা নেই, তবে করতে হবে। ওকে কোনোভাবেই ওদের সাথে জড়িয়ে পড়তে দেওয়া যাবে না, না আরিফের কাছে, না এই ভিলায়। রিসাত ঠোঁট বাঁকিয়ে বলল, এইবার তাহলে সত্যি খেলা জমবে বাবা। চাপা অন্ধকারে শোনা গেল একটা মৃদু হাসি। কে যেন পাশেই দাঁড়িয়ে অনাহত অনিশ্চিত। হারা এই হাসির অর্থ, এই খেলায় কেউই নিরাপদ নয়। রাত ৩টা। চৌধুরী ভিলার প্রতিটা ঘর নীরব নিদ্রায় ডুবে আছে। চারিদিক নিশ্চুপ, কেবল ঘড়ির কাঁটার মৃদু শব্দই জানান দিচ্ছে সময় চলছে। নবমীর ঘরের জানালার পর্দা হালকা নড়ল হাওয়ার টানে। এই ঘরটায় সবসময় দম বন্ধ হয়ে আসে। শত্রুর বাড়ি, শত্রুর ঘর। চোখ বন্ধ করলেই ভেসে আসে ঝাপসা সব স্মৃতি। মায়ের রক্তাক্ত মুখ, ছোট ভাইয়ের গুলিবিদ্ধ শরীর, আর একমাত্র বান্ধবীর সিলিংয়ে ঝুরে পড়া মৃতদেহ। কিন্তু এসব তার জন্য নয়, তার জন্য অপেক্ষা করছে আর একটা রাত, আর একটা পৃথিবী। চুপচাপ সে উঠে দাঁড়ালো, আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখে নিল। চেহারায় ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ভয়ঙ্কর শান্ত এক দৃঢ়তা। পেছনের আলমারিতে রাখা কালো একটা স্লিং ব্যাগ তুলে কাঁধে ঝুলিয়ে নিল। আজ পোশাক চেঞ্জ করার সময় হয়নি, প্রয়োজনও পড়েনি। সাবধানে দরজা খুলে পা বাড়ালো করিডোরে। কিছু দূরে ডান পাশে আরিফের ঘর। ভেতর থেকে কোনো আওয়াজ নেই। এগিয়ে গেল আরিফের ঘরের দিকে। দরজায় হাত দিয়ে আস্তে করে ঠেলতেই খুলে গেল। তার মানে দরজা খোলাই ছিল। হাসপাতালের দিনগুলোতে ও ঘুমাতে পারেনি ঠিকমতো, তাই আজকে গভীর ঘুমে আষ্ট্রেপৃষ্টে জড়িয়ে গেছে। একবার থেমে তাকালো নবমী, চোখে যেন এক চিলতে দুঃখ, তবু মুখে না বলা প্রতিজ্ঞার ছায়া। এরপর আরিফের ঘরের দরজা আবার আগের মতো করে রেখে নিঃশব্দে চলে এলো নিজের ঘরে। বারান্দার দরজা খুলে বেরিয়ে গেল বাইরের বাগানের সাইডে। গেটের দিকে আসতে নিলেই দেখলো সিকিউরিটি পায়চারি করছেন। সেদিকে আর না এগিয়ে চৌধুরী ভিলার উঁচু প্রাচীর টপকে ঠিক সেই দিনের মতো আজও চলে এলো রাস্তায়। অসুস্থ শরীর নিয়ে এটা করতে বেশ বেগ পেতে হলো নবমীর। কিছুক্ষণের মধ্যে এক সাদা রঙের গাড়ি আর একটা বাইক এসে থামলো নবমীর সামনে। বাইক থেকে নেমে এলো একটা ছেলে। ওর দিকে তাকিয়ে নবমী বলল, তুমি বাইক নিয়ে চলে যাও, শরীর খুব খারাপ, আজকে আর রাইডিংয়ে মন দিতে পারবো না। ছেলেটা কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইক নিয়ে চলে গেল কোনো প্রশ্ন ছাড়াই। গাড়িতে উঠে বসলো নবমী। গাড়ি চলতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পথ পেরিয়ে শহরের কোনো একটা এলাকায় গাড়িটা এসে দাঁড়ালো এক বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে। চুপচাপ নেমে দরজার বাইরে পা রাখতেই বাড়ির ভেতরের বাতি জ্বলে উঠল। ভেতরে ঢুকে কাউকে খুঁজে বের করতে হলো না তাকে। সে নিজেই দৌড়ে গেল সোজা এক মানুষের দিকে। পাকধরা চুল, কড়া চোয়াল, চোখে তীব্র দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা সেই মানুষটিকে জড়িয়ে ধরে নবমী ফিসফিস করে বলল, পাপা।
হিয়াম, মাই প্রিন্সেস। আলোর নিচে দাঁড়িয়ে চৌধুরী ভিলার ভদ্র মেয়েটি যেন ধীরে ধীরে ছাড়তে থাকলো তার আসল রূপ, এক ভয়ঙ্কর ছায়া যার নাম হিয়াম। নওমির কাঁধে হাত রাখলেও সেই মধ্যবয়সী শক্তপোক্ত মানুষটি চোখে যেন অদ্ভুত এক গর্ব আর ভেতরে জমে থাকা অসংখ্য প্রশ্ন। তুমি ঠিক আছো? আসতে কোনো প্রবলেম হয়নি তো মাই গার্ল? নওমি মাথা ঝাঁকালো, চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা। পাপা, আমি ঘৃণা করি ওদের, বিশেষ করে ওর মুখটা। ওই আবির সবাই ভাবে ও খুব ভালো, কিন্তু জানে না ও কতটা জঘন্য একজন। ওর পরিবারের কেউ জানে না কিছু ওর পুরুষটি ধীরে ধীরে সোফায় গিয়ে বসলো। তার নাম রায়ান শিকদার, দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ চক্রের এক প্রান্তিক চালক, যার হাত বাংলাদেশ, মালয়েশিয়া, দুবাই হয়ে ইউরোপ পর্যন্ত ছড়ানো। হিয়াম তার একমাত্র মেয়ে, জন্ম থেকেই শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল সে, কিন্তু 18 বছরের জন্মদিনে চোখের সামনে নিজের মায়ের মৃত্যু, ছোট ভাইয়ের গুলিবিদ্ধ শরীর আর একমাত্র বান্ধবীর মৃতদেহ ওকে ভয়ানক করে তুলেছে। বিষাক্ত সাপের থেকেও ভয়ানক বিষে ভরা ওর শরীর। তুমি কি কিছু জানতে পেরেছো হিয়াম? তোমার মা? স্টপ পাপা। নওমি দাঁড়িয়ে গেল, মুখে কঠিন ভঙ্গি। আমি সব জানি। আমার মাকে কে খুন করেছিল আমি জানি, আর তাই তো নিজের পরিচয় লুকিয়ে আছি। আবিরের জীবনটা তছনছ করে ফেলবো পাপা, তুমি দেখো। আমি ঠিক করেছি পাপা, ভয়ানক মৃত্যু দিব ওকে। ওর মিনি মাউস ওই একদিন হবে ওর কাল। ও ভেবেছে আমি ভালোবাসতে শিখছি, ওকে ভালোবেসে বউ হব ওর। না, আমি ধ্বংস করতে এসেছি ওকে, ভালোবাসতে নয়। রায়ান শিকদারের ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তুই আমার আসল রক্ত। এখনই সময় ওদের সবটুকু বিশ্বাস তুই যেন ধুলোয় মিশিয়ে দিস। চৌধুরী ভিলা ধ্বংস না হলে তোর মার আত্মা শান্তি পাবে না। নওমি ঠান্ডা কণ্ঠে যেন বরফ গলা আগুন, চোখে নিষ্ঠুর স্পষ্টতা। পেছনে তখন সাদা দেওয়ালে ঝুলে থাকা সিসিটিভি মনিটরে ভেসে উঠেছে চৌধুরী ভিলার একটি অংশ, আরিফের ঘর। সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন আরিফ, যেখানে গোপনে মাইক্রোফোনের সাথে একটা ক্যামেরা ফিট করেছে নওমি। ওর চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, কঠোরভাবে তার দিকে তাকিয়ে আছে সে জানতো ঘরের মধ্যে বড় কিছু অপেক্ষা করছে। তুমি জানো হিয়াম, আমি গত কয়েক মাস ধরে তোমার ওপর নজর রাখছিলাম। তোমার অবস্থান, তোর সাফল্য, সব কিছুই। নওমি এক মুহূর্তের জন্য কেবল মাথা নেড়ে আমি বলল, জানি পাপা, তুমি সবকিছু জানো। আমার ভাড়া করা বাবা মা কোথায়? তাদের কোথায় রেখেছো? রায়ান শিকদার ঘরটাকে একবার ঝাপসা চোখে স্ক্যান করে বলল, ওরা আছে, ওদের মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছি। এখানে আর ওদের কাজ নেই। একটা খবর পেয়েছি, তোমার জন্মদিন রাতে ওরা গুলি করার ঘটনায় এটা ছিল পরিকল্পিত। আমাদের লোকরা কিছু অনুসন্ধান করেছে। নওমি একটু শ্বাসরুদ্ধ হয়ে গেল, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আস্তাদ আলম, তাই তো পাপা? রায়ান শিকদার চমকে তাকালো নওমির দিকে, তারপর বলল, হ্যাঁ, ঠিক ধরেছ। আসাদ আলমই তোমার উপর হামলা করেছিল। সে নিজে কিছুটা ভিন্ন ছিল, কিন্তু তার লোকেরা সেই রাতে তোমার জীবন নিয়েছিল টার্গেট। নওমি চুপ হয়ে গেল কিছুক্ষণ, তারপর ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, জানতো না পাপা, সে জানতো না বাবা আমি কে। আসাদ আমাকে মেরে ফেলতে চেয়েছিল ঠিকই, কিন্তু ওর টার্গেট আমি নয়, আবির আর ওর পরিবার। ওর ধারণা আবির আমাকে বিয়ে করলে কালো টাকার পাহাড় ধসে পড়বে। সে ভাবছিল আমি মারা গেলে আবির আবার ওর হাতের পুতুল হয়ে যাবে। ও যেভাবে বলবে আবির সেভাবেই নাচবে, কারণ আবির যে ওর ডান হাত। নওমি রেগে উঠল। সে আমাকে এমনভাবে আঘাত করেছে যেন আমি কোনো পুতুল। সাধারণ কোনো মেয়ের কি ভালোবাসার অধিকার নেই? তার কোনো অধিকার নেই আমার ওপর আমন্ত্রণ করার। এবার আমি তাকে শিক্ষা দিব। আমি জানি আসাদ আলম যত বড়ই হোক না কেন, সে তার শেষ সময়ে দাঁড়িয়ে আছে। রায়ান শিকদার হালকা হাসলেন। ঠিক বলেছ, তোমার প্রতি আমার আস্থা আছে হিয়াম। এখনই সময় এসেছে তাকে শাস্তি দেওয়ার। আসাদ আলমকে একটা কঠিন শিক্ষা দিতে হবে। তার পরিবার,
তার সমস্ত চক্র একে একে শেষ করব আমরা। তবে আগে আমাদের নিজের ভিতরে পরিকল্পনা সঠিকভাবে সাজাতে প্রয়োজন। নমি শ্বাস টানল, তার চোখে তীব্রতা ছড়িয়ে গেল। আসাদ আলম জানে না আমি ঠিক কি করতে পারি। তাকে তার ভুলের মাসুল দিতে হবে নিজের জীবন দিয়ে। এবার তার বিরুদ্ধে আমার লড়াই শুরু হবে, আর তাকে তোলপাড় করে ছাড়বো। আমি তাকে জানাতে চাই হিয়াম শুধু একটা মেয়ে নয়, কারো মৃত্যুর পরোয়ানা জারির কারিগর। রায়ান শেখ তার চোখে এক ঝলক উজ্জ্বল দৃষ্টি ফুটিয়ে তুলে বলল, এটা তো আমি চাচ্ছিলাম। ওকে দুর্বল করে দিতে হবে, সবার সামনে ধীরে ধীরে তাকে পরাস্ত করতে হবে। কিন্তু ভুলে যেও না, তোমার মূল টার্গেট চৌধুরী পরিবার, বিশেষ করে আবির চৌধুরী। নওমির দৃষ্টি বদলে রায়ান শিকদারের দিকে তাকিয়ে বলল, এটা হবে আমার প্রথম ও শেষ মুভ। আসাদ আলম আর তার লোকেদের জানিয়ে দিব, হিংসের বেড়ায় কখনো সিংহের ডেরায় কখনো বিড়ালকে ঢুকতে নেই। আর যদি ভুলক্রমে বিড়াল ঢুকেও পড়ে, তাহলে তাকে সিংহের শিকার হয়ে ফিরতে হয়। নওমির মুখে তখনও রায়ান মির্জার কথার রেশ, প্রতিশোধের আগুন তার চোখে জ্বলছে। হঠাৎ বাড়ির ভারী নীরবতাকে চিরে বেজে উঠল দরজার কলিং বেল। নমি থমকে গেল। এত রাতে কে আসবে? পা টিপে টিপে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। প্যাপ হলে দেখে কিছু বোঝা গেল না। সামনের আলোটা নিভানো। একটু দ্বিধা নিয়েই দরজার ছিটকানিটা খুলে ধীরে ধীরে দরজা খুলল। ধপ করে বুকের ভিতরটা কেঁপে উঠল। চোখ একদম বিস্ময়ে বড় হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার গলা দিয়ে আওয়াজই বের হলো না। তো তুমি? অস্ফুট স্বরে বের হলো তার ঠোঁট থেকে। নমি দরজার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল সায়ান। চোখের সামনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে সে। মুহূর্তেই যেন শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কিভাবে এলো ও এখানে? এই ঠিকানাটা জানলই বা কী করে? নওমির মুখ থেকে একেবারে রক্ত ছায়া সরে গেল। ঠোঁট কাঁপছে, গলার ভেতর কেমন একটা জ্যাম লেগে গেছে। কোনো শব্দ বেরোচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, দেখুন আপু, আমি অনেক চেষ্টা করেও ওকে থামাতে পারিনি। এখন আর কি করা, আমার সাথে ওনাকে নিতেই হবে। অভিরা। অভিরা হচ্ছে নওমির সকল কাজের সঙ্গী। ওকে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নওমি। পরিচিত মুখ, অন্তত একজন পাশে আছে। কিন্তু তবু সায়ানের উপস্থিতি সব শান্তি গিলে খাচ্ছে। মনে হচ্ছে দুঃস্বপ্নের এক অজানা প্রান্তে ঢুকে পড়েছে সে। গলা নিচু রেখে নওমি বলল, সায়ান এখানে এলো কিভাবে? কে এই ঠিকানা ওকে দিয়েছে? অভিরা হালকা ঠোঁটে হাসি টেনে বলল, আমি যেন সময় মতো এখানে চলে আসি। আমি ঠিক তোমার কথা মতোই এসেই দেখি গেটের সামনে সায়ান দাঁড়িয়ে। ওকে জিজ্ঞেস করতেই বলে তোমাকে নাকি একটা গাড়িতে করে এই দিকে আসতে দেখেছে, তাই ও পেছনে পেছনে চলে এসেছে। নওমির দৃষ্টি স্থির হয়ে রইল সায়ানের চোখে। ও বুঝতে পারছে অভিরা সায়ানের হাত থেকে নওমিকে বাঁচাতে মিথ্যা গল্প সাজিয়েছে। তবুও চোখের ভেতর ছড়িয়ে আছে ভয় ও বিস্ময়। নওমির মনে হঠাৎ এক ভয়ঙ্কর আশঙ্কা জেগে উঠল। সে কি তবে পাপার সঙ্গে বলা কোনো কথা শুনে ফেলেছে? কতক্ষণ ধরে আছে এখানেও? ওর মনে যতই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ততই যেন অশান্ত হয়ে উঠছে মন। হঠাৎ করেই অভিরার চোখে চোখ পড়তেই ও ইশারায় নওমিকে শান্ত থাকতে বলল। সময় এখন অস্থির হওয়ার নয়। বুঝিয়ে দিল সায়ান কিছু বুঝতে পারেনি। সায়ান তখন গম্ভীর গলায় বলল, তোমরা যে আবিরকে সারপ্রাইজ দিতে যাচ্ছ সেটা তো আমি জানতাম না। এমনিতেই সেদিন তুমি গুলিবিদ্ধ হয়েছিলে, শরীরটা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি। আজ হঠাৎ তোমাকে একটা গাড়িতে যেতে দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই কোনো কিছু না ভেবে পিছনে চলে এসেছি। আসলে প্রায় সময় তোমার বোনের সাথে রাতে রাইড শেয়ারিং করে অভ্যাসে পরিণত হয়েছে। আজকে তো আর তোমার বোন বের হয়নি, আর আমারও ঘুম আসছিল না, তাই বাইক নিয়ে বেরিয়েছিলাম একাই। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। ও, কিন্তু এত রাতে তুমি চৌধুরী ভিলার সামনে কি করতে এসেছিলে? নমি বলল। অভিরা হেসে বলল, আচ্ছা বাদ দাও তো ওইসব, এখন তো আর কিছু করার নেই। যেহেতু এসেই পড়েছে, এখন তোমাকেও আমাদের সঙ্গেই থাকতে হবে। তা না হয় থাকলাম, কিন্তু এটা কার বাসা? এই প্রশ্নে অভিরা আর নমি একে অপরের দিকে আর চোখে তাকালো। তারপর নমি বলল, আমার একটা দুঃসম্পর্কের চাচার বাসা। আসলে উনি তো দেশে থাকেন না,
তাই মাঝে মধ্যে আমরা দুই বোন এখানে আসতাম আগে। এরপর আবিরের ওখানে থাকার জন্য আর কখনো এখানে আসা হয়নি। তবে আজকে যেহেতু আবিরের জন্য সারপ্রাইজ প্ল্যান করার কথা ভাবছিলাম, তখন হঠাৎ এই বাসার কথা মনে পড়লো, তাই তো চলে এসেছি। আর ও, আর ওই গাড়ি তো আবিরদের নয়, তাহলে এটা কার গাড়ি? এটা ভাড়া করা গাড়ি। আসলে কি বলো তো, নওমি আপু তো আবির ভাইয়াকে সারপ্রাইজ দিবে। এখন যদি ওদের গাড়ি নিয়ে আসি তাহলে ভাইয়া সন্দেহ করবে না, বুঝছো না কেন? আর ভাইয়া যদি জেনেই যায় তাহলে এটা কি সারপ্রাইজ হবে বলো? অভিরা তড়িঘড়ি করে উত্তর দিল। শায়ানও হালকা হাসলো অভিরার উত্তরে। তারপর তিনজন একসাথে ঢুকে পড়ল বাসার ভেতরে। নওমি ওদের ড্রয়িং রুমে বসতে দিয়ে নিজে চলে গেল ভেতরের দিকে। সেখানে অপেক্ষা করছিল রায়ান শিকদার, আর ড্রয়িং রুমে অভিরা কথার ফাঁকে ব্যস্ত রাখছিল শায়ানকে। নওমির মুখটা কেমন গম্ভীর, চোখে চিন্তার ছায়া। এভাবে শায়ান হুট করে চলে আসায় সব পরিকল্পনা যেন এলোমেলো হয়ে গেছে। এখন আর শায়ানের সামনে কিছু করতেও পারবে না। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল নওমি। যা হবার হয়েছে, এখন এই পরিস্থিতিকেই সামলে নিতে হবে, আর তার জন্য যতটা বিশ্বাসযোগ্য হওয়া দরকার ঠিক ততটাই নিখুঁতভাবে একটা সারপ্রাইজ আয়োজন করে ফেলতে হবে। রায়ান শিকদার ভেতরের একটা ঘরে সিসিটিভি মনিটরের সামনে দাঁড়িয়ে সব কিছু শুনে যাচ্ছিল। এমন সময় নওমি প্রবেশ করে সেখানে। সিসিটিভির সাথে মাইক্রোফোনেও সেট করা ছিল, তাই আর নতুন কোনো প্রশ্ন করল না নওমিকে। একটু পর রায়ান শিকদার মৃদু গলায় বলল, আমি সমস্ত তথ্য আড়াল করেছি। এখন যদি এখানে আবিরও আসে তবুও কিছু বুঝতে পারবে না। তুমি বরং চলে যাও ছেলেটার সামনে। আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে সবাই আমাকে চেনে। যদি এই ছেলেটা আমাকে তোমার সাথে দেখে তাহলে সন্দেহ করবে। তুমি বরং আগামীকাল অভিরাকে নিয়ে একবার দেখা করতে এসো আমার সাথে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দেব। নওমি মাথা নেড়ে বলল, ওকে পাপা, তবে সাবধানে থেকো আর আমাকে নিয়ে টেনশন করো না। আমি ঠিকভাবে সব সামলে নিব। তুমি শুধু আজকের ডিলটা আমাদের প্ল্যান অনুযায়ী কনফার্ম করে রেখো। একটা কভারেডও যেন আসাদ আলম ও ওর ডেরায় নিতে না পারে। আর হ্যাঁ, আবিরের সমস্ত ইনফরমেশন সময় মতো পেয়ে যাবে। রায়ান শিকদার একটু চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, তুমি সাবধানে থেকো, বুঝলে? আর এমন কিছু করো না যেন ওরা ওই ছেলেটাকে সন্দেহ করে। নওমি 1 সেকেন্ডের জন্য থেমে গেল, তারপর স্নিগ্ধ গলায় বলল, ওকে পাপা। তারপর দুইজনই নিজেদের পথে চলে গেল, প্রতিটি পদক্ষেপে তীক্ষ্ণ মনোযোগ আর সাবধানতা নিয়ে, যেন কোনো কিছুই আঁচ করা যায় না। রায়ান শিকদার যখন বেরিয়ে গেল, হঠাৎ নওমির ফোনে একটা কল এলো। রিসিভ করতেই কেউ একজন জানালো চৌধুরী বিলায় কিছু সন্ত্রাসী ঢুকেছে। কল কেটে মুহূর্তেই সব কিছু ভুলে ড্রয়িং রুমে চলে এলো নওমি। এরপর শায়ান আর অভিরার উদ্দেশ্যে বলল, অভি, দ্রুত যেতে হবে আমাদের। চৌধুরী ভিলায় কেউ আক্রমণ করেছে। সায়ন, তুমি কি আমাদের সাথে যাবে? আমাদের কল করে জানালো একজন। নওমির কথাগুলো শুনে যেন পুরো পরিবেশটাই থেমে গেল। শায়ান এক মুহূর্তে হতাশ হয়ে গেছিল। কি বলছে নওমি? আর কিছুই ভাবার সময় পেল না সে। মাথা নাড়িয়ে দ্রুত সম্মতি জানালো। হ্যাঁ, যাব। এরপর আর দেরি না করে একসাথে ছুটে বেরিয়ে পড়ল ওরা। ভোরের অন্ধকারে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নোঙর ফেলল এক অচেনা জাহাজ। সময়টা ভোর 4:15। ঘন অন্ধকারে ঢাকা সমুদ্রতট যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। এই নিঃশব্দতার বুক চিরে এগিয়ে এলো কন্টেনারবাহী জাহাজ আসাদ আলমের মালিকাধীন ZX7। বহুদিন পর নিজে ফিল্ডে এসেছেন আসাদ আলম। জাহাজে ছিল আগ্নেয়াস্ত্র, হ্যান্ডগান, সেমি অটোমেটিক রাইফেল, এক ঝাঁক বিস্ফোরক আর দামি বিদেশি মাদক, কোকেন, LSD, হিরোইন সবই একসাথে আছে রাজধানীর বাজার গরম করতে। আরিফ যতদিন ছিল এসব আসাদ আলমের চোখে পড়তো না। ছায়ার মতোই সব সামলাতো ছেলেটা, কিন্তু এখন আরিফ নেই। সেই জায়গাটা এখনও ফাঁকা। তাই আজ রাতে ফিল্ডে নামতে হয়েছে আসাদ আলমকে।
বন্দরে দাঁড়িয়েছিল তিনজন, আসাদ আলম, তার ছেলে রিসাদ আর শালা মমিন। আর তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে তিনটা কাভার্ড ভ্যান। মমিন ছিল নীরব, কিন্তু তার চোখে লোভ আর পলিটিক্যাল হিসাবের ঝলক স্পষ্ট। রিসাদ এক হাতে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ছিল, অন্য হাতে ফোনের রুট ম্যাপ চেক করছিল। এই ট্রাকগুলা কয়টা রওনা দিবে? আসাদ আলম গম্ভীর গলায় প্রশ্ন করল। পুলিশি কারবার? সব ম্যানেজড, বন্দর থেকে ভিআইপি রুমে ওঠাবো। কাস্টমসের ছেলেগুলারে কাল রাতেই পেমেন্ট দিছি। মমিন একটু এগিয়ে এসে বলল। দুলাভাই, আবির থাকলে কোনো চিন্তা করা লাগতো না। ছেলেটার সব দিকে নজর ছিল, এমনভাবে সব হ্যান্ডেল করতো যান সব কিছু ওর হাতের মুঠোয়। আর তবু কেউ যদি কোনো বাহানা করতো তাহলে তার আর নিস্তার ছিল না ওর হাতে। আসাদ আলম চোখ শুরু করলো, কিছুক্ষণ চুপ থেকে বলল। সেটা তো আমিও জানি, কিন্তু ওই শুয়োরের বাচ্চা নিজেই তো পাগড়া দিল। আমার তৈরি করা হাতিয়ার দিয়ে শেষমেশ আমারই পা কাটবে সেটা কে জানতো? তবে আমি যতদিন আছি এখন থেকে এই খেলা আমি চালাবো। আমি নিজে কি অক্ষম নাকি? মমিন আর কিছু বলল না। তিনজনের চারপাশে রাতের অন্ধকারে বয়ে যাচ্ছিল এক অন্যরকম নিস্তব্ধতা। ট্রাকে তোলা হচ্ছিল অস্ত্র, বস্তায় ঢোকানো হচ্ছিল মাদক। দূরে কোথাও নীল লাল আলো ভেসে উঠছিল, হয়তো পুলিশের একটা ভ্যান যাচ্ছে, নয়তো অ্যাম্বুলেন্স অন্য কোনো পথে। কিন্তু এই পথে, এই রাস্তায় রাতের শাসন ছিল আসাদ আলমের। আজ রাত শুধু পাচারের না, ক্ষমতার আগুনের এক অঘোষিত প্রদর্শনী। মাল উঠতে উঠতে সকাল 5টা বাজে। সমুদ্রের নোনা বাতাসে অন্ধকার কেটে আলো ছড়িয়ে পড়েছে। আকাশের পূর্ব দিকে হালকা কমলা আভা, কিন্তু বন্দরের এই নির্জন অংশে সূর্যের আলো ঢোকে না সহজে। এখানে শাসন চলে রাতের, আর রাতের রাজা আজ নিজে দাঁড়িয়ে। ধাতব শব্দে ধাক্কা খেতে খেতে কন্টেনারগুলো উঠছে কাভার্ড ভ্যানে। সশস্ত্র অস্ত্র ভর্তি বাক্স, গোপনে মোড়ানো মাদকের প্যাকেট, কিছু বিদেশি ইলেকট্রনিক যন্ত্রাংশ, সব একে একে গিলে নিচ্ছে বিশাল ট্রাকের পেট। একটা একটা করে 3টা কাভার্ড ভ্যান প্রস্তুত, প্রতিটাতে সশস্ত্র পাহারাদার। ভেতরে মাল, বাইরে চোখে পড়লে কিছু বোঝার উপায় নেই। সব কাভার্ড চালকরা আগে থেকেই ব্রিফ, কে কতটুকু জানবে সেই হিসেব আগে থেকেই করা। আসাদ আলম শেষবারের মতো নিজের চোখে সব কিছু পরখ করে নিল। রিসাদ পাশ থেকে বলল। সব রেডি বাবা, রওনা দিলে এখনই দিই। আসাদ আলম মাথা নেড়ে সায় দিল। মুমিন যাবি সাথে? হ্যাঁ দুলাভাই, আমি আর রিশাদ থাকতেছি। শহরে ঢোকার আগে পর্যন্ত এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করব না। রিসাদ হালকা হাসলো, তার চোখে ক্লান্তি নেই, আছে উত্তেজনা। এটা তার জন্য আর একটা অভিযান, আর একটা শক্তি প্রদর্শন। এরপর আসাদ আলমের দিকে তাকিয়ে বলল। ঢাকায় ঢুকে লোড নামিয়ে দেব, ক্যাম্পাসের লোকজন রিসিভ করবে, বাকিটা কাল রাতে ডিল অনুযায়ী শিফট করা হবে। ট্রাকের ইঞ্জিনগুলো গর্জে উঠল, অন্ধকার ফেটে সামনের রাস্তা আলোকিত হলো হেডলাইটে। 3টা ট্রাক একে একে স্লো মোশনে বেরিয়ে পড়ল সমুদ্র বন্দর থেকে। মমিন আর রিসাদ উঠল প্রথম ভ্যানে। দরজা বন্ধ হওয়ার আগে মমিন একবার পেছনে ফিরে তাকালো। আসাদ আলম দাঁড়িয়ে আছেন নীরব, ঠোঁটের কোণে একটা কঠিন অভিব্যক্তি। ঢাকার দিকে ছুটে চলেছে 3টা কাভার্ড ভ্যান। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে আকাশে, কিন্তু ট্রাকগুলো যেন এখনও রাতের আধার বয়ে নিয়ে চলেছে। একটার পেছনে আর একটা নিখুঁত দূরত্বে সোজা রুট ধরে ঢাকার উপকণ্ঠে প্রবেশ করেছে তারা। সব কিছু এখন পর্যন্ত নিখুঁত, কিন্তু কেউ জানতো না ছায়ার আড়ালে লুকিয়ে আছে মৃত্যু। রায়ান শিকদারের লোকজন ইতিমধ্যেই প্রস্তুত। তারা জানে মাল কোথা দিয়ে আসবে, কোন রাস্তায় ঢুকবে, কারা থাকবে সঙ্গে। রায়ান নিজে নেই, কিন্তু নির্দেশ পরিষ্কার। মাল চাই, রক্ত লাগলে লাগুক। ঢাকার উপকণ্ঠে ফেনী জেলার মহিপাল ফতেপুরের পুরনো একটা ফ্লাইওভারের নিচে তৈরি করা হয়েছিল ফাঁদ। চারিদিকে ছড়িয়েছিল এসইউভি আর বাইকে আসা 7-8 জন সশস্ত্র লোক, সবাই কালো পোশাক, মুখ ঢাকা, হাতে AK-47 পিস্তল, সাউন্ড সাইলেন্সার। ভোর 6টা 5 মিনিট। ট্রাকগুলো সেই পাদে পা রাখল। এক মুহূর্তের জন্য কেউ কিছু বুঝে ওঠার আগে
সামনের রাস্তায় ঢুকে পড়ল এক ব্ল্যাক এসইউভি। সাথে সাথেই পেছনের দিক থেকে দুইটা বাইক এসে সামনের ট্রাক ঘিরে ধরল। ব্রেক চেপে থেমে গেল কাভার্ড ভ্যানগুলো। চালকের মুখে আতঙ্ক। পাহারাদাররা ট্রাক থেকে নেমে এলো বন্দুক হাতে। কোনো ঝামেলা করো না, মালগুলো নামাও। চিৎকার করলো এক মুখ ঢাকা অস্ত্রধারী। রিসাত প্রথমে স্তব্ধ হয়ে গেল, তারপর গর্জে উঠল, শালা ধোকাবাজ, চিনছোস না কার মাল ধরছোস? আসাদ আলমের জিনিসে হাত দেওয়ার পরিণতি কি হতে পারে জানিস? তার কথা শেষ হওয়ার আগেই একটানা গুলি শুরু হয়ে গেল। গুলির শব্দে কেঁপে উঠল নির্জন রাস্তাটা। একপাশে রায়হানের লোকজন, অন্য পাশে আসাদ আলমের গার্ড আর রিসাদ। মমিন একটা কাভার্ড ভ্যানের পেছনে আশ্রয় নিয়ে বলল, এমনিতেই তেমন একটা ভাগ পায় না, সারাক্ষণ গোলামি করায়। এখন আর একমাত্র সম্বল নিজের জীবনটা খোয়াতে চাই না, নিজে বাঁচলে বাপের নাম। গোলাগুলিতে দুই পক্ষেই পড়ে গেল কয়েকজন। একটা গ্রেনেডের মতো শব্দ হলো, সাইলেন্সার ছাড়া একটা হ্যান্ড বোম ছোড়া হয়েছিল। ধোঁয়া, চিৎকার, রক্ত সব মিলে এক বিভীষিকাময় দৃশ্য। সব কিছুর মধ্যে সুযোগ নিয়ে মাঝের ট্রাকটা ছিনিয়ে নেয় রায়ান শিকদারের লোক। চালককে গুলি করে গাড়ি থেকে নিচে ফেলে দিয়ে গাড়ির স্টিয়ারিং দখল করে নেয় তাদের একজন। আর একটা এসইউভি এসে দড়ি দিয়ে টেনে নেয় বাকি দুটো ভ্যান। এরপর ওই দুটোতে আরও দুইজন বসে চালকের সিটে। ওই গাড়ির চালকদেরও মেরে ফেলা হয়। মাত্র কয়েক মিনিট, তারপর সব শেষ। 3টা কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় রায়ান শিকদারের গ্যাং। রিসাদ আর মমিন পড়ে থাকে রাস্তায়, রক্তমাখা মুখ, গা ছেঁড়া জামা, হাতে পিস্তল ধরা। রিসাদ দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়, চোখে আগুন, কিন্তু সে বুঝতে পারল না কে তাদের এমন ছিনতাই করলো। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলোর যাওয়ার পানে তাকিয়ে রইল। গাড়ির দরজা খুলে একে একে নামলো নওমি আর অভিরা। শায়ান ওদের পেছনে বাইক নিয়ে এলো। হাতে থাকা ফোনে সময় দেখে নিল নওমি। 6:25 বাজে। বাড়ির চারপাশটা যেন অদ্ভুত নিস্তব্ধতায় জমে আছে। এমন নয় যে বাতাস নেই, পাখির ডাক নেই, তবুও কোথাও যেন এক অশান্তির নিঃশব্দ হাহাকার দুলে বেড়াচ্ছে। নওমি থমকে গেল, তার চোখ আটকে গেল নিজের ঘরের বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে আছে একজন লোক, কালো পোশাক, মুখ ঢাকা, হাতে ধরা বন্দুক। শরীর দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল তার। এই মুহূর্তে ঠান্ডা মাথায় ভাবা দরকার। সে দ্রুত কয়েক কদম পেছনে গিয়ে অভিরা ও সায়ান থেকে নিজেকে আড়াল করলো। তারপর সেই চেনা নাম্বারে কল দিল, যে নাম্বার থেকে এসবের পূর্বাভাস পেয়েছিল সে। কল রিসিভ হলো একটু পর। কোথায় আছিস তুই? আর আমার ঘরে ওই বন্দুকধারী কে? গলায় কোনো আবেগ নেই, কেবল কমান্ডের মতো স্পষ্ট একটা জিজ্ঞাসা। ম্যাম, আমি তো ভয়ে বাসা ছেড়ে পালিয়ে এসেছি। ওখানে কিছু লোক ঢুকে পড়েছে, কে বা কারা বুঝতে পারছি না। জীবন নিয়ে শঙ্কায় আছি, সবাই রিক্সে আছে ম্যাম। নওমির গলা এবার আরও কড়াভাবে কাঁপল, কিন্তু নিয়ন্ত্রণ হারালো না। বুঝেছি, শোন, বাসার গেটের পাশে যে বটগাছটা আছে ওখানে চলে আয়। আমাদের সাথে সায়ান আছে। বাসার সবাইকে বাঁচাতে হলে কিছু করতে হবে। ওর সামনে কেউ কিছু করতে পারবো না। তুই এসে ওকে এখান থেকে সরিয়ে নে। ঠিক আছে ম্যাম। কল কেটে দিল নওমি। একটু থেমে নিঃশ্বাস নিল। এবার সময় এসেছে পুরনো ছায়ার নিচে দাঁড়ানোর। অভিরার ফোনে দ্রুত একটা মেসেজ পাঠালো সে। আমাদের নিজেদের ফর্মে ফিরতে হবে অভি, আর কোনো উপায় নেই। প্রস্তুত হয়ে যা। আর হ্যাঁ, খুব সাবধানে, সায়ান যেন কিছু বুঝতে না পারে। কি? হঠাৎ ফোনে মেসেজের শব্দ পেয়ে ফোন চেক করলো অভিরা। মেসেজ পড়ে নওমির দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ল। চোখে ঝিলিক দিচ্ছে পুরনো আত্মবিশ্বাস। কিছুক্ষণ পর সামনে এসে দাঁড়ালো একজন পরিচারিকা, মুখে আতঙ্কের ছায়া, কিন্তু সে নওমির সাথে এমনভাবে কথা বলল যেন সে নওমিকে একেবারেই চেনে না, শুধু আরিবের কারণে একটুখানি জানা চেনা। ম্যাডাম, বাড়ির মধ্যে কিছু লোক ঢুকেছে, সবার কাছে পিস্তল ছিল। আমি কোনো মতে জীবন নিয়ে পালিয়ে এসেছি। নওমির চেহারা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে দৃঢ় স্বরে বলল,
এরপর সায়ানের সামনে এমন ভাব করলো যেন খুব ভয় পেয়েছে সে। বলছো তুমি? আমার আবির তো ফিরবে, আমার আবির তো ভেতরে, ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। কিছু একটা করতে হবে, সবাইকে বাঁচাতে হবে, ঠিক আছে? তুমি একটা কাজ করো, সায়নকে নিরাপদ জায়গায় নিয়ে যাও। আমরাও এখান থেকে সরে যাচ্ছি, আর আমি পুলিশকে জানিয়ে দিচ্ছি। চিন্তা করো না,